এটা খুবই একটা হতাশার জায়গা। এটা একটা বিপ্লবী জাতীয় সরকার হওয়ার দরকার ছিল, যে এখানে দেশের সকল রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব, মানে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিত্ব থাকা দরকার ছিল। এখানে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিত্ব থাকা দরকার ছিল। এটা একটা স্ট্রং গভর্নমেন্ট, শক্তিশালী সরকার করবার জন্য যা যা প্রতিনিধিত্ব দরকার, প্রয়োজনে 50 কিংবা 60 সদস্যের সরকার হতে পারে, কোনো অসুবিধা নেই। আমাদের শত শত হাজার হাজার কোটি টাকা বিভিন্ন দিকে খরচ হয়ে যাচ্ছে। একটা মন্ত্রিসভায় যদি আমাদের 20 জনের জায়গায় 50 জন মন্ত্রী হয়, উপদেষ্টা হয়, তাতে আমাদের কত টাকা খরচ বাড়বে। কিন্তু আমাদের যে এখন সরকার চলছে না, আমাদের কাজকর্ম সব থেমে আছে, স্থবির হয়ে আছে, আমাদের আইন শৃঙ্খলা রক্ষা হচ্ছে না, আমাদের বিভিন্ন জায়গায় নানা নাশকতা হচ্ছে, নানা ষড়যন্ত্র হচ্ছে, সেগুলো ঠেকানো যাচ্ছে না, নানা আশঙ্কা তৈরি হচ্ছে, অনেকে মনে করছে সরকার অনেক দুর্বল আচরণ করছে। তো এই সব মিলিয়ে কোনোভাবেই এইটা জন আকাঙ্ক্ষার প্রতিফলন এই সরকারের মধ্যে নেই। যে স্পিরিটটা নিয়ে সরকার পরিচালিত হওয়ার কথা ছিল, সেই স্পিরিট কি যারা পরিচালনা করছে তাদের মধ্যে কি আপনি একদম একাগ্র চিত্তে অনুভব করে, বা এটাকে কি বিলং করে কিনা? যে স্পিরিট আপনি বললেন যে ওটা, যেমন আমি দেখি যারা যারা আছেন তাদের সাথে আন্দোলনের একদম পুরোপুরি গ্রাউন্ডে আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল এরকম খুব বেশি তো নাই, দু একজন ছাড়া। না, এইটা খুবই একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন আপনি। সেটা হলো যে এই সরকারের ধরেন উপদেষ্টা আহ, যারা এসছে, আমি আগের কথাটা একটু শেষ করে নিয়ে আপনার এখানে আসবো। সেটা হলো যে এই সরকার 3 মাসের তত্ত্বাবধায়ক সরকারের মতো খুব মানে ছোটখাটো একটা ক্যাবিনেট দিয়ে চলতে পারে না। আমি জানি না ইউনুস স্যার কেন এটা মাত্র 18-19 জন সদস্য নিয়ে এই সরকার চালাচ্ছেন, যেখানে কম বেশি 44টা মন্ত্রণালয় বা বিভাগ মিলিয়ে আরো বেশি এখানে আছে। সেখানে আমি তো মনে করি যে প্রত্যেকটা মন্ত্রণালয়ে একজন করে পূর্ণ মন্ত্রী বা উপদেষ্টা এবং সেই সঙ্গে একজন বিশেষ সহকারী বা প্রতিমন্ত্রীর মর্যাদায় কেউ একজন থাকা দরকার। মানে কাজ, প্রচুর কাজ কাজ জমে আছে। কিন্তু দেখা যাচ্ছে যে অনেক কিছু কিছু মন্ত্রণালয়ে একজন উপদেষ্টা আছেন, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এক একজন উপদেষ্টা 2, 3, 4টা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। ফলে কাজগুলো ঠিক মতো হচ্ছে না বা আগাচ্ছে না। এখানে একটা সমস্যা রয়ে গেছে। আর আপনি যে প্রশ্ন করলেন যে যারা এই মন্ত্রী ক্যাবিনেটে আছেন উপদেষ্টা পরিষদে, তাদের মধ্যে দেখেন নাম ধরে ধরে বলি, পার্সন ইউনুস স্যারকে বাদ দিয়ে বলি, বাকি যারা আছেন এর মধ্যে ডক্টর আসিফ নজরুল, তাকে নিয়ে বিভিন্ন জন বিভিন্ন কথা বলার চেষ্টা করেন। কিন্তু ডক্টর আসিফ নজরুল যদি এই বিপ্লব ব্যর্থ হতো, তো তার কপালে কি যুক্ত এটা আমরা সবাই জানি। তিনি একদম রাজপথে ছাত্রদের সঙ্গে থেকে, যে কারণে তিনি এই নেতৃত্বের আসনে এসছেন সরকারের ক্ষেত্রেও, তার ভূমিকার কারণে তিনি যথার্থ এসছেন। আমরা সৈয়দা রিজওয়ানা হাসানকে মাঠে দেখেছিলাম, আদিলুর রহমান শুভ্র, তিনি তো নিপীড়নের এক জলযন্ত্রের দৃষ্টান্ত আমাদের সামনে। ব্যাপারটা আমি একটু মনির হায়দার অবশ্যই বলুন, ডক্টর আসিফ নজরুলের ব্যাপারটা কিন্তু অন্যদের মতো নয়। কারণ তো তাকে কিন্তু সর্বপ্রথম সেনাপ্রধান ডেকেছিলেন। হ্যাঁ, যেহেতু উনি কি সেখানে আমাদের অনেকের প্রশ্ন আসছে যে তিনি যেভাবে সাজিয়েছেন, সাজানোর পেছনে তার যে ভূমিকাটা ছিল, এইটা এটা আরেকটা আলোচনা। আমি আপনাকে বলি, ডক্টর আসিফ নজরুলকে সেনাপ্রধানের ওখানে ডাকা হয়েছিল। আমি যেটা মনে করি সেটা হলো যে তিনি তো ছাত্রদের সঙ্গে সবচাইতে বেশি রাজপথে উপস্থিত থেকে আন্দোলনটা করেছেন। তিনি রাজপথে ছিলেন, একাধারে মিডিয়াতে ছিলেন, সোশ্যাল মিডিয়াতে ছিলেন, সব জায়গায় ছিলেন। আমি ছাত্রদের এই আন্দোলনে ছাত্ররা নেতৃত্বের ভূমিকা ছিল। ছাত্রদের বাইরে মাঠে সবচাইতে সরব উপস্থিতি বা সবচাইতে বেশি ভূমিকা যার দেখা গেছে তিনি আসিফ নজরুল। তো সেনাবাহিনী মনে করেছে, সেনাপ্রধান হয়তো মনে করেছেন যে যেহেতু এমন একটা পজিশন এখন চলে এসছে, এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে এই সরকার আর থাকবে না বা রাখা যাবে না, এই প্রধানমন্ত্রী থাকবেন না, সুতরাং আমাদেরকে একটা সমঝোতায় যেতে হবে। সমঝোতা তো আর রাস্তায় হবে না, তারা হয়তো এভাবেই ভেবেছিলেন। সমঝোতা হতে হলে রাস্তা থেকে কাউকে না কাউকে ডেকে আনতে হবে। সেনাপ্রধানের মনে হয়েছে যে আসিফ নজরুল যেহেতু একজন সিনিয়র পার্সন, একজন প্রফেসর, বাংলাদেশের ওয়েল নোন, বহুদিন ধরে এই মাফিয়া তন্ত্রের বিরুদ্ধে কথা বলছেন এবং ছাত্ররাও তাকে যথেষ্ট রেসপেক্ট করে এবং ট্রাস্ট করে, তো তিনি হতে পারেন উপযুক্ত ব্যক্তি যার সঙ্গে তার প্রাইমারি আলোচনা করতে পারি। তো তাকে নিয়ে গেছে এবং তিনি আলোচনা করেছেন। তার সঙ্গে সেনাবাহিনীর কি আলোচনা হয়েছে, কি আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, কি বোঝাপড়া হয়েছে, কি সমঝোতা হয়েছে, সেটা ব্যক্তিগতভাবে আমি আপনি কেউ জানি না। কি হয়েছে, কেন ডেকেছে, কি কারণে ডেকেছে, এটা তো আমরা পরবর্তী দেখলাম। এখন পর্যন্ত 45 দিন হয়ে গেল, কি কথাবার্তা হয়েছে আমরা দিন দিন দেখতে পাচ্ছি।
যে কথাবার্তার প্রেক্ষিতে এই 45 দিনের ফলাফল আমরা দেখতে পাচ্ছি, সেই ফলাফল তো আপনি যেটা বললেন হতাশার ফলাফল, এর চেয়ে বেশি কিছু। কিন্তু প্রশ্নটা আমার এটাই যে যাকে প্রথম ডেকেছেন তিনি আসলে সেই ভূমিকা রাখতে পেরেছিলেন কিনা, এক। দুই হলো আপনার স্পষ্ট মনে থাকবার কথা, কয়েকদিন কিন্তু ডিলে করা হয়েছে, ডক্টর ইউনূস আসবেন আসবেন আসবেন। ডক্টর ইউনূসের ব্যাপারে এরপরেও আমরা অনেক প্রশ্ন করেছেন, ডক্টর ইউনূস কেন আসতে দেরি করছেন না এসে, সেটা হয়তো উনি ওখানে অসুস্থ ছিলেন বা এই ধরনের কিছু কথাবার্তা শোনা গেছে। কিন্তু পরবর্তীকালে উনি আসার পর দেখা যাচ্ছে যে এরপর সময় গেছে, কিন্তু বেশ সময় নিয়ে কাকে একা রাখবে। তার মানে একদম প্রথম সময় থেকে আসিফ নজরুলকে নিয়েই কিন্তু সবকিছুকে পরিকল্পনা করে ডক্টর ইউনূসের নাম শুনতে পেরেছি পরবর্তীতে, এরপর বাকিদের নাম শুনতে। এখানে কিন্তু বিএনপিরও কোনো নামগন্ধ নাই, জামাত ইসলামের কোনো নামগন্ধ নাই, কোনো রাজনৈতিক দলের নাম, অন্য কারো নামই ছিল না। প্রথম দিকে এনআরআই ছিলেন সবকিছুর আপনার শুরুতে। তো পরিকল্পনাকারী হিসেবে আমরা তাদেরকে সেই জায়গাতে আপনি মনে করেন কিনা যে তাদের পরিকল্পনাতে কোথাও গলদ আছে, এবং এই শর্ট মানে স্লথ গতির দায়ভার তাদের উপরে যায় কিনা? প্রথম কথা হলো যে হ্যাঁ, ডেফিনেটলি ডক্টর আসিফ নজরুলের সঙ্গেই সেনাপ্রধান কথা বলেছেন। কিন্তু আপনি বোধহয় একটা ভুল করছেন যে ডক্টর আসিফ নজরুলকে যে সময় ডাকা হয়েছিল, এটা একই সময় সেখানে রাজনৈতিক নেতৃবৃন্দকেও ডাকা হয়েছিল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাত ইসলামের আমির, তারপরে হেফাজতের মামুনুল হক, না, হ্যাঁ হ্যাঁ, আপনি আপনি সেনাপ্রধানের সেই রাজনৈতিক দল থেকে ডাকা হয়েছে এই সমস্যা, সব রাজনৈতিক, কিন্তু প্রথম আমার কাছে যেটা মনে হয়, আমরা যদি ভুল না করি, না না না, আপনি আপনি আমরা 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 লক্ষ্য করবো সেনাপ্রধানের প্রথম অফিসিয়াল ব্রিফিং, যেটাকে তিনি বলেছিলেন জাতির উদ্দেশ্যে ভাষণ। আর এসপিআর বলেছিল সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, কিন্তু এইটাও কিন্তু অনালোচিত রয়ে গেছে, তিনি কোনো ভাষণ দেননি। তিনি একটা মিডিয়া ব্রিফিং করেছিলেন, তার সেই ভাষণ বা ব্রিফিং কিন্তু 2 দফায় টাইম পিছানো হয়েছিল, কিন্তু নির্ধারিত সময় অনেক পরে হয়েছে সেটা। তো সেখানে সেনাপ্রধান ব্রিফিং এ এসে বললেন যে আমরা বিভিন্ন রাজনৈতিক দল এবং সিভিল সোসাইটির প্রতিনিধির সঙ্গে কথা বলেছি। তো একজন জিজ্ঞেস করেছেন রাজনৈতিক দলে কারা ছিলেন, তিনি বললেন বিএনপি নেতৃবৃন্দ ছিলেন, জামাত ইসলামের আমির ছিলেন, মামুনুল হক ছিলেন, তারপরে জাতীয় পার্টির কথা ঠিক বলেছি কিনা আমার মনে নেই, কিন্তু সেখানে জাতীয় পার্টি আনিসুল ইসলাম মাহমুদ, মুজিবুল হক চূর্ণ উপস্থিত ছিলেন। এবং আসিফ নজরুলের কথা বললেন যে আসিফ নজরুল ছিলেন এবং তিনি ছাত্রদের সঙ্গে এর মধ্যে কথা বলেছেন। এটা আপনি একটু মিস করে যাচ্ছেন। যাই হোক, সেই তর্কে আমাদের যাওয়ার দরকার নাই। ডক্টর আসিফ নজরুল সেখানে যে আলোচনা হয়েছে, কি আলোচনা হয়েছে আজ পর্যন্ত খুব খোলামেলা সেটা আসেনি, কিন্তু আমি যেটা বুঝি সেই আলোচনাটা তিনি সেখান থেকে ফিরে এসে ছাত্র নেতাদের সঙ্গে কথা বলেছেন। ছাত্র নেতাদের সঙ্গে কথা বলে আমার কাছে যতটুকু তথ্য, ছাত্র নেতারা বলেছেন প্রফেসর ইউনূসকে আমাদের সরকারের প্রধান চাই, এবং প্রফেসর ইউনূসকে তাদের তরফ থেকে, ছাত্রদের তরফ থেকে যোগাযোগ করা হয়েছে। তিনি তার একটা সার্জারির কারণে তিনি 2 দিন দেরি হবে এটা জানিয়েছিলেন। কিন্তু সরকারে কারা কারা থাকবেন এটা নিশ্চয়ই কোনো একজন ঠিক করেননি, নিশ্চয়ই আলাপ আলোচনা করে ঠিক করা হয়েছে। না, সরকারের কারা কারা থাকবে নিশ্চয়ই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হয়নি, এটা না, এইটা এইটা মানে আমি জানি না রাজনৈতিক দলগুলোর সঙ্গে হয়েছে। কারণ হলো এখনো পর্যন্ত রাজনৈতিক দলগুলোকে বলেনি যে আমাদের সাথে পরামর্শ করেই এই এইটা একটা বড় হতাশার জায়গা জনাব সাইফুর। আমি আপনাকে একটা জিনিস বলি, এটা খুবই একটা হতাশার জায়গা। এরকম একটা বিপ্লবের পরে যে সরকার গঠিত হয়েছে, এই সরকার অবশ্যই একটা বিপ্লবী জাতীয় সরকার হওয়া দরকার ছিল। আমি আবার জোরালো ভাবে বলি, এটা একটা বিপ্লবী জাতীয় সরকার হওয়ার দরকার ছিল। জাতীয় সরকার বলতে আমি বোঝাচ্ছি যে এখানে দেশের সকল রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব, মানে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিত্ব থাকা দরকার ছিল। এখানে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিত্ব থাকা দরকার ছিল। এটা একটা স্ট্রং গভর্নমেন্ট, শক্তিশালী সরকার করবার জন্য যা যা প্রতিনিধিত্ব দরকার, প্রয়োজনে 50 কিংবা 60 সদস্যের সরকার হতে পারে, কোনো অসুবিধা নেই। আমাদের শত শত হাজার হাজার কোটি টাকা বিভিন্ন দিকে খরচ হয়ে যাচ্ছে। একটা মন্ত্রিসভায় যদি আমাদের 20 জনের জায়গায় 50 জন মন্ত্রী হয়, উপদেষ্টা হয়, তাতে আমাদের কত টাকা খরচ বাড়বে। কিন্তু আমাদের যে এখন সরকার চলছে না, আমাদের কাজকর্ম সব থেমে আছে, স্থবির হয়ে আছে, আমাদের আইন শৃঙ্খলা রক্ষা হচ্ছে না, আমাদের বিভিন্ন জায়গায় নানা নাশকতা হচ্ছে, নানা ষড়যন্ত্র হচ্ছে, সেগুলো ঠেকানো যাচ্ছে না, নানা আশঙ্কা তৈরি হচ্ছে, অনেকে মনে করছে সরকার অনেক দুর্বল আচরণ করছে। তো এই সব মিলিয়ে কোনোভাবেই এইটা জন আকাঙ্ক্ষার প্রতিফলন এই সরকারের মধ্যে নেই। এই একটা প্রতিফলন আছে, সেটা হলো প্রফেসর ইউনূস এই সরকারের প্রধান। এইটা প্রচন্ড ভাবে মানুষের জন আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে, কারণ বাংলাদেশের এই বিপ্লবের আগে পরে বা সর্বশেষ বাস্তবতায়
প্রফেসর ইউনূস সবচাইতে গ্রহণযোগ্য ব্যক্তি। তিনি এই সরকারের প্রধান হবার কারণে প্রতিবেশী দেশের যে দীর্ঘকালের প্রপাগান্ডা এবং ষড়যন্ত্র সেটাকে তাৎক্ষণিকভাবে রুখে দেওয়া সম্ভব হয়েছে। তারা যে শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের বাকি সকল শক্তি, জঙ্গি শক্তি, এই ডক্টর ইউনূসের এই সরকারের প্রধান হওয়ার মধ্য দিয়ে তাদের সেই প্রপাগান্ডা মুহূর্তে মানে সেটা ধ্বংস হয়ে গেছে। সেটা আর কোন রকমের কোনো হত্যা পায়নি কোথাও আন্তর্জাতিক মহলে। তো এইটা একমাত্র প্রফেসর ইউনূস, আমি মনে করি যে এই সরকার গঠনের ক্ষেত্রে জন আকাঙ্ক্ষার যথাযথ প্রতিফলন হয়েছে। কিন্তু জন আকাঙ্ক্ষা অনুযায়ী এটা যে একটা শক্তিশালী এবং গতিশীল সরকার হওয়া দরকার ছিল, সেইখানে আমরা যথেষ্ট পিছিয়ে আছি এবং এটাই মানুষের হতাশা এবং আশঙ্কার কারণ বলে আমি মনে করি।